আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। চিকিৎসার জন্য লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিলেন তারেক রহমান। পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বন্দীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ। প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা। চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বৃদ্ধির জন্য মজুতদারদের দায়ী করলেন বাণিজ্য উপদেষ্টা। আমদানির মাধ্যমে নিয়ন্ত্রণের আশা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা জানাতে 2 দিন সময় নিলেন তামিম। সাকিবকে নিয়েও অনিশ্চয়তার কথা জানালেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসবের খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় দুপুর 2:55 তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে যান লন্ডন ক্লিনিক হাসপাতালে। বিস্তারিত জানাচ্ছেন রাহুল রায়। এ এক আবেগঘন মুহূর্ত। 7 বছর পর দেখা মা ছেলের ভালোবাসার এমন আলিঙ্গন কোনো শব্দেই বর্ণনা করার নয়। লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাক্ষী হলো মা আর সন্তানের এমন পুনর্মিলনের গল্পের। আবেগে আপ্লুত তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ অন্যরাও। আওয়ামী সরকারের সময়ে বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করেও অনুমতি মেলেনি। অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নিজের ছেলে, পুত্রবধূ আর পরিবারের সদস্যদের দেখে আবেগ আপ্লুত সাবেক এই প্রধানমন্ত্রী। চোখে মুখে সন্তানের মুখ দেখার দীর্ঘ অপেক্ষার অবসানের আনন্দ। বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও। বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে বেগম জিয়াকে স্বাগত জানাতে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সার আহমেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিন। বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকা তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। চ্যানেল আইকে তিনি মোবাইলে বিস্তারিত জানিয়েছেন। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন উনি জানিয়েছেন ঢাকা থেকে প্লেনটা একটু দেরিতে ছাড়ার কারণে দোহা এয়ারপোর্টে 1 ঘন্টার বেশি যাত্রা বিরতি করতে পারেনি। ওখানে তাকে প্রাথমিক চেক আপ করা হয়, তখন দেখা যায় উনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছেন। তারপরে ওখানে ওষুধ খাওয়ানো হয়, ওনাকে কিছু খাবার খাওয়ানো হয়। তারপরে আবার 1 ঘন্টা বিরতির পরে ওখান থেকে কাতারের বিশেষ বিমানটি
হিথ্রো উদ্দেশ্যে ছেড়ে যায় এবং হিথ্রোতে নামার পরে কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বর্তমানে অবস্থান করতেছেন তার পরিবারের সদস্যগণ, জনাব তারেক রহমান সহ। এখানে চিকিৎসা শুরু হয়ে গেছে তার, এবং তার বাংলাদেশি এবং ওখানকার লন্ডনের ডাক্তাররা মত বিনিময় করেছেন তাকে। মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিক হাসপাতালে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার পর শুরু হবে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিল আবেদন শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। ওই দিন রাষ্ট্রপক্ষ ও দুদককে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে। ওই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ। এর আগে খালেদা জিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন সহ কয়েকজন আইনজীবী বক্তব্য উপস্থাপন করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত 5-এর দেয়া রায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা ও অর্থদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। এই আপিলের ওপর শুনানি শেষে 2018 সালের 30 অক্টোবর হাইকোর্ট রায় দেন। এতে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর 2019 সালে খালেদা জিয়া আলাদা দুটি লিভ টু আপিল করলে 2024 সালের 11 নভেম্বর আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেন আপিল বিভাগ। মাননীয় আদালত, দিস ইজ দি কোর্ট অফ ল। এই আদালতে এখন আপনারা কি জাজমেন্ট দেবেন সেটা আপনাদের বিষয়। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না। বিগত সরকার বিচার বিভাগকে ব্যবহার করে বিভাগের উপরে হস্তক্ষেপ করে যে জাজমেন্ট নিয়েছে সেইভাবে আমরা জাজমেন্ট চাই না। আমরা চাই আমাদের অ্যাপিল যেভাবে আমরা করেছি যে এর মধ্যে কোনো রকম কোনো ম্যাটেরিয়ালস নাই বেগম খালেদা জিয়া অন্য কাউকে কনভিক্ট করার মতো। পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিআর থেকে চাকরি হারানো জওয়ানদের প্রধান উপদেষ্টার বাসভবনমুখী পদযাত্রা থামিয়ে দিয়েছে পুলিশ। এরপর একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যায়। পরে শাহবাগে সড়কে অবস্থান নিয়ে 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। পিলখানা হত্যাকাণ্ড পুনর্তদন্তে গঠিত কমিশনের প্রজ্ঞাপন নিয়েও আপত্তি জানিয়েছেন আন্দোলনকারীরা। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সমাবেশ। কেন্দ্রীয় শহীদ মিনারের এই সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু হয়। পুলিশের বাধার মুখে শাহবাগ থানার সামনে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। চাকরি ফিরিয়ে দেওয়া ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন তারা। আমাদেরকে নিরপরাধভাবে জেল কাটানো হয়েছে, আমরা কোনো অপরাধী করি নাই। আমরা আমাদের বাল বাচ্চা নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি। হচ্ছে আমাদের চাকরিতে পুনর্বহাল এবং আমাদের সমস্ত সুযোগ সুবিধা সহ আমরা বিডিআররা যেন সম্মানের সহিত জীবন জীবিকা করে। আমাদের এদেশের সন্তান, এদেশের নাগরিক আমরা। আন্দোলন চালিয়ে নিতে 11 সদস্যের কমিটি গঠন করার কথা জানান আন্দোলনকারীরা। আপনারা কোনো প্রকার রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না, কোনো প্রকার ধ্বংসাত্মকমূলক কাজে যাবেন না, কোনো প্রকার আমরা ভাঙচুরে আমরা যাব না। একবার সকলে আমরা যদি আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা শান্তভাবে থাকা, আমরা রাস্তায় বসে থাকা বা যেখানে আমরা অবস্থান নেব বসে থেকে আমরা শান্তিপূর্ণভাবে করব। অবস্থান কর্মসূচির কারণে প্রায় 5 ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক জানিয়েছেন, রাজুক পূর্বাচল প্রকল্পের রেকর্ড পত্রে সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছেন তারা। এদিকে ইসলামী ব্যাংক থেকে 993 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম এর 2 ছেলে সহ ব্যাংকের 54 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যদিকে অবৈধ সম্পদ অর্জন সহ ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক হুইপ ইকবালুর রহিম ও ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রোকসানা আমিনের রিপোর্ট। পূর্বাচলে রাজুকের বরাদ্দকৃত 60 কাঠা জমির 6টি প্লট নিজ নামে বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে চলা অনুসন্ধানে বেশ কিছু তথ্য প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ব্রিফিংয়ে শেখ পরিবারের বিরুদ্ধে চলা অনুসন্ধানের অগ্রগতি নিয়ে প্রশ্ন ছিল গণমাধ্যমের। আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে, বিশেষ করে রাজুকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। জাল নথিপত্র তৈরি করে ঋণের নামে শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে 1000 কোটি টাকা লোপাটের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলম সহ 54 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এখানে এস আলমের 2 পুত্র এবং তার 2 ভাই সহ 54 জন কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছেন। অবৈধ নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইনে প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসলিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলাটি রুজু হয়েছে। মামলা হয়েছে দিনাজপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে। সাবেক সংসদ সদস্য সাদেক খান ও তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ধন্যবাদ। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ফেরত পাঠানোর অনুরোধের মধ্যেই শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। ভারতে অবস্থানের সুবিধায় তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। তাকে আশ্রয় দেয়া হয়েছে বলে যে গুজব ছড়িয়েছে তা নাকচ করে তারা জানায়, ভারতে শরণার্থী বা আশ্রয় দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো আইন নেই। এই ভিসা নবায়নের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে হয়েছে এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে তা কার্যকর করা হয়েছে। ভারত ভিসার মেয়াদ বাড়ালেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা সহ আরও 97 জনের পাসপোর্ট বাতিল করেছে। গত 23 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য একটি অনানুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিশু ও ছাত্র জনতার হত্যাকারী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে বাংলাদেশের মানুষ ইতিবাচক হিসেবে নেয়নি। গ্যান্ডারিয়ায় জুলাই আগস্টে নিহত 4 শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছে আমরা বিএনপি পরিবার। সে সময় রিজভী বলেন, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ভারত তার গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে। শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিকশাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশে বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। বরং ভারতের যে একটা আধিপত্যকামী মনোভাব রয়েছে, ভারতের যে একটা আগ্রাসী মনোভাব রয়েছে, আমরা যেটা বলবো সেটা করবে। কিন্তু বাংলাদেশের মানুষের যে তাদের যে জাতীয়তাবাদী চেতনা, তার যে দেশপ্রেম, তার যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা এবং নিজেদের যে অর্জন, গণতন্ত্রের অর্জন, স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন, সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে অথবা তারা সেটা বুঝতে চায় না।
4,246 কোটি 72 লাখ টাকার 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায়। একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পে 3,632 কোটি 1 লাখ টাকা সরকারি অর্থায়ন, প্রকল্প ঋণ 205 কোটি 79 লাখ ও সংস্থার নিজস্ব অর্থায়নে 408 কোটি 92 লাখ টাকার প্রকল্প সভায় অনুমোদন দেন প্রধান উপদেষ্টা। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সভা শেষে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন। চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও বাজার অস্থিতিশীলতার জন্য মজুতদারদের দায়ী করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ব্যাপকভাবে আমদানির মাধ্যমে শিগগিরই চালের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। আমনের ভরা মৌসুমেও অস্থির চালের বাজার। সরকারি হিসাবে সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। আর গত বছরের তুলনায় এখন চাল কিনতে ক্রেতাদের 14 থেকে 19% পর্যন্ত খরচ বেড়েছে। নতুন স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরুর অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টার দাবি, দেশে চালের সংকট নেই, ফলে দাম বাড়ার কোনো যুক্তি দেখছেন না তিনি। ভোক্তা পর্যায়ে চালের স্পেশালি নাজিরশাইল এবং মিনিকেট এই দুটো চালের দাম ব্যাপকভাবে বেশ বৃদ্ধি পেয়েছে এবং দুটো ঘটনা, একটা হচ্ছে আমরা দেখলাম যে হোলসেল লেভেলে যে ধরনের মূল্য বৃদ্ধি হয়েছে তার থেকে রিটেল লেভেলে দামের বৃদ্ধিটা অনেক বেশি হয়েছে। এটা কারণ আমরা খোঁজার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, কারণ এটা অযৌক্তিক মনে হচ্ছে আমাদের কাছে। উপদেষ্টা জানান, আমদানি বাড়িয়ে চালের বাজার নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেছে সরকার। আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে। বিষয়গুলোকে বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। টিসিবির বিক্রয় ও ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা আনার কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। কোভিড সংক্রমণের মাত্র 5 বছরের মাথায় HMPV ভাইরাস ছড়ানোয় বিশ্বময় নতুন করে উদ্বেগ বেড়েছে, ভীতিতে বাংলাদেশও। তবে IEDCR বলছে 2017 সাল থেকে দেশে প্রতি বছরই HMPV আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। HMPV-তে মৃত্যু ঝুঁকি না থাকলেও সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছে IEDCR। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। সম্প্রতি চীনের উত্তরাঞ্চলে হিউম্যান মেটানিউমো ভাইরাস, সংক্ষেপে HMPV সংক্রমণে 14 বছরের কম বয়সীরা আক্রান্ত হচ্ছে। কোভিড-19-এর মতো প্রাণঘাতী ভাইরাসের আতঙ্ক পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই নতুন এই ভাইরাস সংক্রমণে উদ্বেগে বিশ্ব। যদিও HMPV-কে বলা হচ্ছে কমন কোল্ড, সাধারণ সর্দি জ্বর, হাঁচি কাশিতে এই ভাইরাস ছড়ায়। IEDCR বলছে 2001 সালে বিশ্বে প্রথমবারের মতো HMPV-র সংক্রমণ ঘটে। তখন চীন, ভারত সহ কয়েকটি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। রেসপিরেটরি ইনফেকশন নিয়ে কোনো পেশেন্টে আক্রান্ত হন বা কোনো এই ধরনের সিমটম যার মধ্যে অ্যাপিয়ার করবে, ওনাদের থেকে আমাদেরকেও কিছুটা সতর্ক থাকতে হবে এবং যারা আক্রান্ত হবেন তাদেরকেও নিজেদেরকে সতর্ক অবস্থায় রাখতে হবে। ডক্টররা যদি মনে করেন যে না এটা নিয়ে আসলেও চিন্তার বিষয়, IDCR-কে নোটিফাই করবে সবসময়। IDCR শুধু যদি আমি বলি হিউম্যান মেটানিউমো ভাইরাসের জন্য মৃত্যু, এটা আমরা এখনো দেখি নাই। 2017 সালে বাংলাদেশে প্রথম HMPV-তে আক্রান্ত 8 থেকে 9 জন রোগীকে শনাক্ত করে IEDCR। তবে এর আগেও যে HMPV সংক্রমণ এদেশে হয়নি তা বলা যায় না। আমরা আমাদের এই ইভেন্ট বেস সার্ভিলেন্সটা আসলে আমরা 2017 সাল থেকে আমাদের ক্যাপাসিটি আমরা বিল্ড করেছি এবং তখন থেকে কিন্তু আমরা পাচ্ছি। ডক্টরদের উদ্দেশ্যে পরামর্শ এইটাই যে যদি তারা সাসপেক্ট করে, ওনারা আমাদেরকে নোটিফাই আগেও করতেন, এখনও করবেন ডেফিনেটলি। HMPV-তে মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে, তবে শিশু ও বয়স্ক, বিশেষ করে বিভিন্ন জটিল রোগে যারা ভুগছেন তারা আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি রয়েই যায়। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। শৌখিন উদ্যোক্তাদের হাত ধরে দেশে কবুতর পালন বাড়ছে। বাহারি কবুতর লালন পালনের পাশাপাশি ক্লাব ভিত্তিক রেসের জন্য এখন অনেকেই দেশি বিদেশি বিচিত্র কবুতরের খামার গড়ে তুলছেন। ঢাকার মধুবাগে সাকিব হোসেন তার বাসভবনের ছাদটিতে গড়েছেন শৌখিন কবুতরের খামার।
বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার মধুবাগে 10তলা ভবনের উপরে 2 স্তরের ছাদে পালন করা হচ্ছে শৌখিন কবুতর। বিচিত্র রং এবং বিভিন্ন বয়সের 450 কবুতর রয়েছে এখানে। উদ্যোক্তা সাকিব হোসেনের ছোটবেলা থেকে কবুতর লালন পালনের শখ থাকলেও এটিকে পুরোপুরি বাণিজ্যিক রূপ দিয়েছেন করোনাকালে। করোনার সময় অল্প কিছু কবুতর ছিল, তারপরে 2021 সালে আর কি একটু বড় পরিসরে করা হইলো। আমাদের একটা সার্কেল আছে, পুরো সার্কেলে সবারই অনেক ভালো ভালো কবুতর আছে। 6 জাতের কবুতরের বেশিরভাগই রেসের জন্য। জাত ভেদে এসব কবুতরের উড়াল ক্ষমতাও ভিন্ন ভিন্ন। এখন পর্যন্ত বাজি 65 কিলো 5 সাইড পর্যন্ত হয়েছে। 5 সাইড বলতে গেলে পদ্মা সাইড, তারপর হইলো দাউদকান্দি সাইড একটা, তারপর নরসিংদী একটা সাইড ধরা হয়, গাজীপুর একটা সাইড ধরা হয়। এগুলো গিরিবাস। এই কবুতরগুলো আমার পদ্মার ওই পার থেকেও আসছে, ইলেটগঞ্জ থেকেও আসছে। কবুতরের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগালে তরুণদের জন্য সৃষ্টি হতে পারে আত্মকর্মসংস্থান, এমন প্রত্যাশা এই উদ্যোক্তার। অবশ্যই আগে জানতে হবে, অল্প কম দামি দিয়ে শুরু করে তারপর বেশি দাম দেওয়া গেলে ও নিজেরটা নিজে আর্ন করতে পারবে, প্লাস চলতে পারবে। মন ভালো করার জন্য কবুতর অনেক ভালো। আমি মনে করি বাচ্চারা বর্তমান যেই নেশার জগতে যাচ্ছে, এটার থেকে যদি বেরোতে চায় এই কবুতরটা দিলে তার অনেকটা কেটে যাবে। এই কবুতরকে কেন্দ্র করে তরুণ সাকিব হাসান তার ছাদে যে নজিরটি গড়েছেন সেটি হতে পারে অন্য তরুণদের জন্য অনুকরণ। অন্যদিকে বিপদগামী তরুণরা কবুতর পুষে পেলে যেমন আয় করতে পারে, সে বিপদের পথ থেকেও সরে আসতে পারে। ঢাকার মধুবাগের সাকিব হাসানের কবুতরের খামার থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। আমাদের এবার প্রসঙ্গ বিপিএল। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি 1.5 মাসেরও কম। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে ওপেনার তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের খেলা নিয়ে সিদ্ধান্ত জানতে আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে, জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিল্লাল হোসেনের ভিডিও চিত্রে সিলেট থেকে জানাচ্ছেন তানভীর আহমেদ। দেশের ক্রিকেটে তামিম সাকিব বড় নাম, নানা ঘটনায় আপাতত জাতীয় দলে নেই তারা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই 2 ক্রিকেটার খেলবেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসিতে দলের নাম পাঠানোর শেষ সময় 12 জানুয়ারি। এ নিয়ে সিলেটের একটি 5 তারকা হোটেলে মিটিং করেছেন নির্বাচকরা। মিটিংয়ে ছিলেন তামিম ইকবালও। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, তামিম চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা তা জানাতে তিনি 2-1 দিন সময় নিয়েছেন। সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে, আলোচনা হয়েছে, বাট কোনো আলোচনায় কিন্তু সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত ওই মুহূর্তেই উপনীত হওয়া যায় না। তো আমাদের কাছে মনে হচ্ছে যে সময় আছে, লেট হিম টেক টাইম। তো এত তাড়াহুড়া করার কিছু নাই, তিনি একটা টুর্নামেন্ট খেলছেন, সো দ্যাট আমাদের প্রাথমিক আলোচনাটা আমরা সেরে নিই। প্রধান নির্বাচক আরও জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সাকিব আল হাসানও বিবেচনায় আছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করার পর। এটা আসলে আমরা নির্বাচক মণ্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কিনা, সেটা এখনো আমরা উত্তর পুরোপুরি পাইনি, আংশিক একটা পেয়েছি। কিন্তু যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন, তো সেটার জন্য ওয়েট করতে হবে। 19 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে। তানভীর আহমেদ, চ্যানেল আই, সিলেট। বিপিএল সিজন 11 সিলেট পর্বে চলছে একদিনের বিরতি। বৃহস্পতিবার থেকে আবারও মাঠে নামবে দলগুলো। বিশ্রামের মধ্যেও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা। আগামীকাল দুপুরে 1:30টায় মাঠে নামবে তামিম ইকবালের ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। তারুণ্য নির্ভর দল নিয়ে টানা জয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে রংপুর। সিলেট পর্বের 2 ম্যাচে জয় পেয়েছে বরিশাল, সেই ধারা অব্যাহত রাখতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরপরেই সন্ধ্যায় চিটাগাং কিংসের সঙ্গে লড়বে ঢাকা ক্যাপিটালস। পয়েন্ট টেবিলে টানা 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর। বিপরীত চিত্র ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্সের। হোম গ্রাউন্ডে এসেও ভাগ্য বদলাতে পারেনি সিলেট।
3 ম্যাচের সবকটিতে হেরে রয়েছে তলানিতে, আর 4 ম্যাচের সবগুলো হেরে ধুঁকছে সাকিব খানের তারকা খচিত ঢাকা ক্যাপিটালস। ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মাত্র কয়েক ঘন্টার দাবানল 10 একর এলাকা থেকে 2900 একরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়ে। পুড়ে গেছে বহু ঘরবাড়ি ও গাড়ি। দাবানল থেকে বাঁচাতে 30,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পুড়ে যাওয়ার ঝুঁকির মধ্যে আছে 1300 বাড়ি। লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিস জানিয়েছে, প্যাসিফিক প্যালিসেডেড এলাকায় আগুনের তীব্রতা সবচেয়ে বেশি। এই এলাকার বাসিন্দারা দাবানল থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ বিপদ সংকেত রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করা হয়েছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া আইস্ক্রিনে প্রদর্শন হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও পোহরডাঙ্গা পিকচার্স প্রযোজিত চলচ্চিত্র শরতের জবা। 12ই ডিসেম্বর বিকেল 3টা থেকে আইস্ক্রিনে দর্শক উপভোগ করছেন কুসুম শিকদার পরিচালিত প্রথম এই চলচ্চিত্র। নিজের লেখা বই অজাগতিক ছায়া থেকে শরতের জবা গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। কুসুম শিকদার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহীদুল আলম চাচ্চু ও অন্যরা। নিটোল টাটা বিশেষ সংবাদ। রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। সকালে জেলার কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ ও জেলা পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। এবারে রয়েছে কৃষি সংবাদ। ঝিনাইদহে সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষক। চলতি মৌসুমে জেলার 6টি উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের সরিষা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর অধিক ফলনের আশা করছেন কৃষক। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। আবহমান বাংলার ঘরে ঘরে একসময় শীত আসলে শুরু হতো নানা রকমের পিঠা তৈরির আয়োজন। এরই ধারাবাহিকতায় ঐতিহ্যের আবহ ফেরাতে নীলফামারী শিল্পকলা একাডেমিতে লোকনাট্য সমারোহ ও পিঠা উৎসবের আয়োজন। এমন উদ্যোগ আবহমান বাংলার সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি পরিবেশ বান্ধব হস্ত ও কুটির শিল্পের বিকাশে ভূমিকা রাখবে আশাবাদ দর্শনার্থী ও আয়োজকদের। এবারে রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সাত বছর চেষ্টার পরও বাংলাদেশে গরুর মাংস রপ্তানির অনুমতি পায়নি ব্রাজিল। দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেছেন, পৃথিবীর সব মুসলিম প্রধান দেশে মাংস পাঠায় তার দেশ, কেবল বাংলাদেশ ব্রাজিলকে হালাল মাংসের উৎস হিসেবে সনদ দেয়নি। ঢাকায় একটি হোটেলে বাংলাদেশি পণ্যের একক মেলা আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলনে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কথা বলেন তিনি। ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BBCCI এর সহসভাপতি সাইফুল আলম বলেন, 4 দিনের মেলায় কমপক্ষে 100 বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নেবে।
I don't know why, because Brazil sells halal meat for the whole Muslim world, right? Bangladesh is the only country in the world that does not certify Brazil as a halal meat producer. It's amazing. I don't know why. করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। চিকিৎসার জন্য লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিলেন তারেক রহমান। পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বন্দীদের মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক, ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা। চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বৃদ্ধির জন্য মজুতদারদের দায়ী করলেন বাণিজ্য উপদেষ্টা, আমদানির মাধ্যমে নিয়ন্ত্রণের আশা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা জানাতে 2 দিন সময় নিলেন তামিম, সাকিবকে নিয়েও অনিশ্চয়তার কথা জানালেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।